একটা গ্রামের ছোট্ট ছেলে এবং তার রঙিন জীবনের গল্প শোনাবো আজ। বয়স তখন ৬ কি ৭। পড়াশোনার অবসরে গাড়ি নিয়ে না, তিনি খেলতেন রং তুলি মাটি নিয়ে, ভালোবাসতেন ছবি আঁকতে, এবং তার সেই আঁকার প্রতি ভালোবাসা এবং ইচ্ছে শক্তি তাকে আজ বিশ্বের দরবারে পরিচিতি করে দিয়েছেন। বর্তমানে তিনি একজন সক্রিয় চিত্রশিল্পী এবং আর্টিস্ট আড্ডা অনলাইন আর্ট গ্যালারির সক্রিয় সদস্য হিসেবে কাজ করেছেন। পাশাপাশি এভিজি ক্রিয়েটিভস এবং অ্যাসমেরিক এসকেপসের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। এই মুহূর্তে তিনি ভারতের ট্যুরিজমের ওপর ট্রাভেল লগ নিয়ে তার নতুন কোম্পানি আর্ক অফ শৈবালকে বিশ্বের স্থানে জায়গা করে দিয়েছেন। তবে সেই ছোট্ট ছেলে শৈবালের আজ আর্ক অফ শৈবাল গড়ে তোলার পিছনে রয়েছে এক রঙিন গল্প। সেই গল্পে অন্ধকার আছে, তবে রং তুলির ছোঁয়ায় কিভাবে রঙিন হয়ে উঠেছে, চলুন এবার সেই জীবনযাত্রার কাহিনী শোনা যাক আর্ক অফ শৈবালের কর্ণধার শৈবাল কর্মকার এবং তার স্ত্রী শৈলা বোসের কাছ থেকে। এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আমাদের আজকের বিশেষ অতিথিদের, যে আর্ক অফ শৈবাল নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। সেই আর্ক অফ শৈবালকে যারা গড়ে তুলেছেন, যারা নিজেদের সন্তান হিসেবে এই আর্ক অফ শৈবালকে পালনা করছেন, তারা দুজন আজ আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শৈবাল কর্মকার এবং শৈলা বোস। দুজনকেই জানাই ওয়েলকাম টু জিও বাংলা। এই আর্ক অফ শৈবাল নিয়ে আমরা তো কথা বলছিলাম, তবে এর ব্যাপারে যারা সবচেয়ে ভালো জানেন তারা হচ্ছে আপনারা দুজন। এই আর্ক অফ শৈবাল কিভাবে তৈরি হলো, সেই একদম শুরুর গল্পটা, এটা গঠন কিভাবে হলো সেটা যদি একটু শুনি। আমি বলছি, অ্যাকচুয়ালি শৈবাল কর্মকার একজন ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, আর আর্ক অফ শৈবাল হচ্ছে একটা টিম ওয়ার্ক। শৈবাল কর্মকার আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো শৈবাল হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল আর্টিস্ট। আর্ট কলেজে ওর জার্নিটা ওই বলবে। তারপরে ধরুন ওর একটা লং টাইম জার্নি ছিল, যেটা ইন্ডিভিজুয়াল আর্টিস্ট হিসেবে। তারপর আমরা গত 2023 সাল থেকে আর্ক অফ শৈবালের ফর্ম হয়। এখানে আমরা বিভিন্ন, অ্যাকচুয়ালি আর্ক অফ শৈবাল মানে হচ্ছে শৈবালের সিন্ধু। তো এখানে আমরা যে ধরনের কাজগুলো করে থাকি, বিভিন্ন রকম আমাদের যে আর্ট প্রজেক্টসগুলো থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে ডকুমেন্ট করার একটা জার্নি স্টার্ট করি। তো তারপরে 2023 সালের শেষের দিক থেকে আমরা প্রফেশনালি ট্রাভেল লগস বানাতে শুরু করি, কিছু বিদেশি কোম্পানির সাথে টাই আপ করি। এবার এটাই আর্ক অফ শৈবালের এখন মেন কাজ হয়ে দাঁড়িয়েছে। এটা একটু কীরকম সেটা বলি। আর্ক অফ শৈবাল ডিজাইন করে ট্রাভেল লগস, যেখানে ইলাস্ট্রেটর হিসেবে ও কাজ করে এবং কন্টেন্ট রাইটার হিসেবে আমি কাজ করি। আমরা দুজনে বিভিন্ন হিস্টোরিক জায়গা ভিজিট করি, সেখানে রিসার্চ করি, সেইটার ওপর একটা স্টোরি তৈরি হয়। সেই স্টোরি বেস করে ও খুব সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ইলাস্ট্রেশনস করে, এবং আমরা যে রিসার্চ ওয়ার্কটা করছি, সেই পুরো রিসার্চ ওয়ার্কটাকেই একটা স্টোরি টেলিং পারপাস আমরা যেভাবে রাখি আর কি, সেটাই হচ্ছে আর্ক অফ শৈবালের মেন জার্নি। তো শৈবাল কর্মকারের একটা ইন্ডিভিজুয়াল জার্নি আছে, তো তার ছাড়াও আর্ক অফ শৈবালের জার্নি হচ্ছে আপাতত ট্রাভেল লগস, এছাড়াও ট্রাভেল লগসের সাথে ওর পুরো এই ধরুন কাজগুলো কিভাবে আমরা তৈরি করছি সেটার জার্নি আছে। তো সেইগুলো আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যে সাইটসগুলো রয়েছে, সেইখানে আমরা মেনলি ইনস্টাগ্রামে আমরা এই পুরো জিনিসটাকে আর কি ডকুমেন্ট করার চেষ্টা করি। আপনার থেকে জানতে চাইবো, যেহেতু এই আর্ক অফ শৈবালের আগেও উনি বারবার একটা কথা মেনশন করছেন যে ইন্ডিভিজুয়াল শৈবালের একটা জার্নি আছে, তো শৈবাল থেকে এই আর্ক অফ শৈবাল এই বিষয়টা যতদিনে এসছে, তার মাঝের যে গ্যাপটা, সেই গ্যাপটা যদি একটু আপনি বলেন। বিষয় হচ্ছে, আমার পড়াশোনা শুরু হয়েছিল মানে আর্ট কলেজে 2006 সাল নাগাদ। আমি টেক্সটাইলে ব্যাচেলার ডিগ্রি করি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে, মাস্টার ডিগ্রি করি মিউজিওলজিতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি আবার আরেকটা মাস্টার ডিগ্রি করি প্রিন্ট মেকিংয়ে, সেটাও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। তো আমি প্রচুর মিডিয়ামস কাজ করেছি, প্রচুর ধরনের কাজ করেছি। একটা যেটা আমার খুব হয় যে আমি টানা একই জিনিস নিয়ে কাজ করতে পারি না, আমার একটু বোর লাগে আর কি।
তো দ্যাটস ওয়াই আমি নানান রকম জিনিস ট্রাই করে করে দেখি যে কোনটা ইয়ে। এবং এখন যেরকম হয়েছে, এখন আমি কাজ করতে করতে এমন একটা হয়েছে যে পার্টিকুলার কোনো কাজ আমি ভাবছি এবং সেটার জন্য আমার যদি মনে হয় যে না, আমার মনে হয় এখানে লেদারটা আমার ঠিক যাবে মিডিয়াম, বা কোনোটায় আমার মনে হচ্ছে না এটা আমার ওয়াটার কালারে যাবে বা অন্য কোনো মিডিয়ামে যাবে, তো আমি চেষ্টা করি যে ছবি অনুযায়ী যেন মিডিয়ামটা হয় আমার। তাতে যদি মিডিয়ামটা আমার জানাও না থাকে তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে আমি ওই মিডিয়ামটা জেনে তবে তারপরেই আমি প্রসেস করব কাজটা, তার আগে নয়। এই মোটামুটি ইয়ে। এবং এই যে বললাম পুরোটা পরপর অনেকগুলো কলেজ এবং অনেকগুলো সাবজেক্টে আমি ইয়ে করেছি এবং এই দরুন যা অর্জন করা সেখান থেকেই এই সব। তো ছোট থেকে কি ভেবেছিলেন আর্টিস্ট হবেন? মানে ছোট থেকে কি হওয়ার ইচ্ছে ছিল, যেহেতু আর্ট নিয়ে এগোনো হচ্ছে এবং আপনি যে 3টে সাবজেক্ট বললেন, যে 3টে নিয়ে পড়াশোনা করেছেন, আমরা অনেক ক্ষেত্রেই শুনে থাকি টেক্সটাইল নিয়ে পড়াশোনা করলে তারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চলে যান। তারপর আপনি মিউজিয়ামোলজি নিয়ে বললেন, সেটা এক ধরনের পড়াশোনা। তারপর আবার প্রিন্ট নিয়ে বললেন। তো প্রত্যেকটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে মানে একটু আলাদা আলাদা গোছের হলেও আপনি 3টেকে কোরিলেটেডলি নিয়ে সেটাকে একইভাবে আপনি এগোনোর চেষ্টা করেছেন এবং আপনার লাইফে কিন্তু 3টে প্যারালাল ছিল, কোনোভাবেই সেটা ছন্ন ছাড়া হয়নি, আপনি 3টেকে ইউটিলাইজ করেছেন। তো সেই জায়গা থেকে কিভাবে কি প্ল্যানিং ছিল, আর ছোট থেকে কি ভেবেছিলেন, কি হওয়ার স্বপ্ন ছিল? পুরোটাই যে খুব প্ল্যানিং ছিল এরকমও নয়, কিন্তু ছোট থেকে যেটা ছিল, ছোট থেকে আমি মোটামুটি ক্লাস 6-7 থেকে আমার খুব ভাল লাগতো যে ছবি আঁকতে। আমি কিন্তু আর কিছু আমার সেভাবে ভাল লাগতো না, মানে মাটি নিয়ে একটু খেলা করছি এগুলো আমি বেশি পছন্দ করতাম রাদার দ্যান পড়াশোনা। বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, মাও স্ট্রিক্ট ছিলেন, খুব বকাবকি খেতাম আমি ছোটোবেলায় আর কি। কিন্তু তারপরে ওই সময় থেকেই আমার মনে হতো যদি এরকম ছবি আঁকা যায়, যদি বা ছবি এঁকে অন্য কিছু করা যায়, এটা আমার মনে হতো। পরে আমার দেশ কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুরে আমার আদি বাড়ি। আমার ওখানেই একটা বাবা একজনের কাছে আমাকে ভর্তি করে দেন, যিনি আমাকে মেন শিক্ষা দেন, প্রথম একদম হাতে খড়ি আর কি বলা চলে। তিনি আমাকে বলেন যে ইন্টারেস্ট দেখে আমাকে বলে, জানিস তো অনেক বড় বড় কলেজ হয়, সেখানে পড়া যায়, চান্স পেতেও বেশ কষ্ট। তো তখন থেকে আমার একটা ফ্যান্টাসি প্রচণ্ড ছিল যে যদি ওভাবে আমি পড়তে পারি, এইটাই বেসিক্যালি ঘটনা। তারপরে আস্তে আস্তে কলকাতা আসি, গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্রভারতী। এই যে আপনি বললেন যে আপনাকে একজন প্রথমেই বলেছিলেন যে জানিস তো আঁকা নিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, কিংবা কলেজে ভর্তি হওয়া যায়, পড়াশোনা করা যায়। এই আঁকা শেখার বিষয়টা মানে আমাদের বাঙালি পরিবারে সেই অর্থে মোটামুটি সব বাচ্চাদেরই শেখানো হয়। আর আজকাল তো সব বাচ্চাদের যেহেতু স্কুলে একটা আর্টের বিষয় থাকে, তো সবাইকে ছোটবেলায় কোকারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে ড্রয়িং বা পেইন্টিংয়ে দিয়ে থাকে সবাই। তাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো খুব সুন্দর আঁকেনও, কিন্তু এই আঁকাটাকে যে প্রফেশনালি ইউজ করা যায় এই বিষয়টা কিন্তু সবাই সেভাবে নিতে পারেন না। আর যারা নেনও তারা ভাবেন যে অপশন দুটোই রয়েছে, ইদার তুমি আর্টিস্ট হও, মানে তোমার ছবি আঁকো, সেটাকে বিক্রি করো, কিংবা সেটাকে তুমি প্রদর্শনী করো, আর তাছাড়া না হলে তুমি ড্রয়িং টিচার হয়ে যাও। তো সেই জায়গা থেকে এই যে একটা নিজের বিজনেস এই আর্ট নিয়ে, কিন্তু সেটা নর্মালি শুধু পেইন্টিং বিক্রি করা নয়, সেটা কোথাও গিয়ে ভারতের যে ঐতিহ্য সেটাকে তুলে ধরা, ভারতকে রিপ্রেজেন্ট করা ওয়ার্ল্ডের সামনে, আর তার পাশাপাশি এভাবে একটা নতুন ধরনের জার্নি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই কনসেপ্টটা কিভাবে এসেছিল? 2012 সালে মোস্ট প্রবাবলি আমি পাস আউট হয়েছি থেকে মিউজিওলজি থেকে। তখন আমি দেখলাম মার্কেটের কন্ডিশন এরকম যে কলকাতায় এমন বেশ কিছু আর্টিস্ট রয়েছেন যারা দিল্লি, মুম্বাই বা বড় বড় যে সিটিতে ছবি তথাকথিত বিক্রি হয় সেই জায়গাটা তারা ক্যাপচার করে ফেলেছে। ইন দ্যাট মিন টাইম আমি যদি সেম প্রসেসে ভাবি তাহলে কিন্তু মোটেও ব্যাপারটা ওয়ার্ক করবে না, কারণ আলটিমেট কম্পিটিশনের থেকেও বড় কথা তারা, মানে যে ক্লায়েন্ট যার কাছে, মানে আমি সাপোজ আমার ক্লায়েন্ট অমুক, তো আমি ওনার কাছ থেকেই প্রেফার করছি নিতে, আমার তার সাথে একটা রিলেশন হয়ে গেছে এবং আমি জানি সে কিরকম কাজ করে, আমার টেস্ট সে বোঝে, সবটাই একটা মেলবন্ধনের ব্যাপার। আমি দেখলাম একটা হিউজ পরিমাণ
আর্টিস্ট গ্রুপ যারা কিন্তু ওখানে অলরেডি রয়েছেন এবং তারা মোটামুটি কতই বড়, আমাদের থেকে বছর 5, 10, 7, 12, কিন্তু এনারা রিটায়ার করতে করতে মানে যতদিন ওনারা ওনাদের প্ল্যাটফর্ম ছাড়বে ততদিন অলরেডি আমারও সব কিন্তু ডান হয়ে যাচ্ছে। সুতরাং আমি যদি সেম ওয়েতে চলি তাহলে কিন্তু কোনোভাবেই ব্যাপারটা হবে না। তো আমি কোনোদিনই খুব একটা ছবি বিক্রিটাকে গুরুত্ব দিয়ে আমার কোনোদিনই ছিল না। আমাদের প্রফেসর ছিলেন রামলাল বাবু, উনি নেই এখন আর, আমার খুবই শ্রদ্ধেয় টিচার। উনি বলতেন যদি মন দিয়ে কাজ করিস কোনোদিন দেখবি পয়সার অভাব হবে না। তো আজ স্যারকে মনে পড়ে যে উনি বলতেন, আজকে সত্যি মানে এই শৈবালের জার্নি তো আমরা কিছুটা শুনলাম, তবে শৈবাল থেকে আবারও সেই আর্ক অফ শৈবাল, সেটা শুধু মানে দুজন মিলে একটা কোম্পানি, উনি বারবার বললেন যে সেটা কিন্তু শুধু শৈবাল নয়, সেটা একটা টিম। তো এই টিমটা কিভাবে গঠন হলো আর কিভাবে এই আইডিয়াটা এলো সেটা যদি একটু বলেন। দেখুন, এইটার শুরু যদি আমাকে বলতে হয় তাহলে এটা শুরু হয় 2020 সালের লকডাউন পিরিয়ডে। লকডাউনে যখন আমরা বাইরে বেরোতে পারছিলাম না, সেই সময় আমাদের মনে হয়েছে যে আমাদের আর্ট ডকুমেন্টেশন নিয়ে কিছু কাজ করা উচিত। কেন উচিত? সবাই, আপনি যেমন কিছুক্ষণ আগে বলছিলেন যে আর্টিস্ট বলতে আমরা বুঝি বা আপনার পাশের বাড়ি, মানে যারা ধরুন খুব একটা চর্চিত নয়, তো সেই রকম মানুষজন কি ভাবে যে আর্টিস্ট মানে কি করবে, সে আর্টিস্ট মানে বড় হবে, তারপরে হয়তো চিত্র প্রদর্শনী করবে বা কোনো স্কুলে বা কলেজে চাকরি করবে। এইটাই হচ্ছে আর্টিস্টদের জব রোল। তো সুতরাং অনেক বাবা মাই দেখবেন বলে না যে তুমি বড় হয়ে আর্টিস্ট হও। তো এটা কিন্তু একটা আমাদের বিশাল প্রবলেম। তো সেই অ্যাঙ্গেল থেকে আমার মনে হয়েছিল যে আমাদের মনে হয়েছিল যে একটা আর্ট ডকুমেন্টেশন করা প্রয়োজন। কারণ আমার পাশের বাড়ির বাচ্চাটা অরিজিৎ সিংকে চেনে, কিন্তু আমার পাশের বাড়ির বাচ্চাটা অতীন বসাককে চেনে না, হ্যাঁ, বা যোগেন চৌধুরীকে চেনে না। কেন চিনবে না? যারা ধরুন ছবি আঁকছে তাদেরকেও যখন বাৎসরিক পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় যে দুজন পপুলার আর্টিস্টের নাম বলো, তখন তারা বলতে পারে না, তাদের মুখস্থ বিদ্যাটা আওড়াতে হয়। সেটা তো নয় অ্যাকচুয়ালি। আমরা কন্টিনিউয়াসলি প্রচুর ভালো ভালো, আমি শুধু ইন্ডিয়ান আর্টিস্ট নিয়ে আপাতত কথা বলছি, কারণ ফরেন কান্ট্রির আর্টিস্ট নিয়ে কথা বলতে গেলে হিউজ হয়ে যাবে সেটা। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের একটা অফিসিয়াল কোনো জায়গা থেকে আর্ট ডকুমেন্টেশন স্টার্ট করা উচিত। তো সেই সময় আমরা আর্ট আর্টিস্ট আড্ডা বলে একটি প্রজেক্ট স্টার্ট করি, যেখানে আমরা এখনকারের অনেক জুনিয়র আর্টিস্ট দিয়ে স্টার্ট করি, যারা এখন একদম নবাগত বা নবাগতা শিল্পী। তো তাদের তো একটা জার্নি আছে, তারা কিভাবে আর্ট কলেজে এলো, তারপরে তারা কিভাবে কাজ কন্টিনিউ করছে, তারপরে বিভিন্ন একদম যারা আমাদের টিচার অ্যাকচুয়ালি, সেরকম কিছু প্রফেশনাল আর্টিস্টদের সাথে আমরা কথা বলি, মানে অ্যাজ আমরা তাদের জার্নিটা ডকুমেন্ট করার চেষ্টা করি। তো তারপরে যারা ধরুন আর্ট কলেজে পড়ছেও, তাদেরও একটা প্রশ্ন থাকে যে আর্ট কলেজ থেকে বেরিয়ে গিয়ে আমরা কি কি করতে পারি। তো আমি যাদের ধরুন প্রফেশনাল আর্টিস্ট, তাদের তো একটা হিউজ জার্নি আছে। তাদের জার্নিটা আমরা তাদের যে বায়োডাটা বা সিভি, সেটা আমাদের একটা ওয়েবসাইট বানাই, যেটা এখনো আর্ট আর্টিস্ট আড্ডা বলে যদি গুগলে কেউ সার্চ করে তাহলে সে পাবে, এবং সেখানে পুরো জার্নিগুলো ডকুমেন্ট করা আছে। ইউটিউবে প্রতিজন আর্টিস্টের একটা করে জার্নি স্টোরি আমরা তৈরি করে রেখেছি। সেখান থেকে অ্যাকচুয়ালি আর্ট আর্টিস্ট আড্ডার একটা জার্নি চলছিল। তারপরে শৈবালের বেশ কিছু নিজস্ব কাজ, যেগুলো শৈবাল কর্মকার হিসেবে ওর একটা জার্নিতে ও বলেছে। তো ওর প্রচুর অ্যাওয়ার্ড শো অ্যাপ্লাই করতো। তো সেরকমই একটি কানেকশন থেকে, একটি অ্যাওয়ার্ড শোরই কানেকশন থেকে, যেটা এভিজে ক্রিয়েটিভ হোস্ট করেছিল, সেরকমই একটি এক্সিবিশনে ও উইন করে, এবং সেখানে ওকে অ্যাপ্রোচ করা হয় যে আমাদের এরকম একটা প্রজেক্ট আমরা ভাবছি, যেহেতু এভিজে ক্রিয়েটিভের একটা এরকম বিজনেস আছে, তো সেক্ষেত্রে আপনি এইরকম ধরনের কিছু ছবি যদি আমাদের জন্য ইলাস্ট্রেট করে দেন। তো তার সাথে ওনাদের রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের একজন
আর্ট ডকুমেন্টারের প্রয়োজন, যিনি পুরোটা রিসার্চ করে লিখতে পারেন। তো যেহেতু আমাদের আর্ট আর্টিস্টদের একটা হিস্ট্রি ছিল, তো ওনারা পুরোটাই রিসার্চ করে আমাদেরকে একটা জয়েন্ট প্রজেক্টে কাজ করতে পারেন। তো সেখান থেকেই আর্ক অফ শৈবালের জার্নি শুরু, এবং সেটা এখনো চলছে। তারপর আস্তে আস্তে কোম্পানি প্রজেক্ট মানে বেড়েছে। শুধু আমরা এভিজি ক্রিয়েটিভের সাথে কাজ করছি না, এভিজি ক্রিয়েটিভের যে সমস্ত কাজ, সেই কাজগুলো দেখে অন্য কোম্পানি ভালো লাগে। তারপরে এইভাবে আস্তে আস্তে আর্ক অফ শৈবালের জার্নিটা চলতে শুরু করে। আচ্ছা, এবার এই বিষয়ে আসি যে আমরা তখন থেকে কিন্তু আর্ক অফ শৈবাল নিয়ে যখন কথা বলছি, বারবার ট্রাভেল লগ বিষয়টা আসছে, এবং আপনার সাথে আমরা কথাও বলেছি যে ট্রাভেল লগ বিষয়টা কি। আমরা বেশ কিছু দৃশ্য দেখেছি যে কিভাবে জিনিসটা করা হয়। তবে দর্শকদের জন্য যদি আমরা এই বিষয়টা আর একটু ডিটেলসে বুঝতে পারি যে এই ট্রাভেল লগ বিষয়টা কিভাবে জড়িত, আর এই কাজটা কিভাবে আপনারা করছেন, মানে পেন্টিং সাথে আপনার কন্টেন্ট, এই দুটো মিলিয়ে কিভাবে আমরা ভারতের ঐতিহ্যকে ওয়ার্ল্ড লেভেলে, একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছচ্ছি। হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউবে এখন ট্রাভেল ব্লগ, এটা খুবই ফেমাস একটা জিনিস। প্রচুর মানুষ সারা পৃথিবীর প্রচুর জায়গায় ঘোরেন, সেটাকে একটা ভিডিও ফরম্যাটে তারা স্টোর করে, এবং সেটা প্রচুর মানুষ দেখে অনেকের কাছে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যায়। এটা আমরা কৃতজ্ঞ এখনকার সোশ্যাল মিডিয়ার প্রতি, যে আমরা এগুলো খুব ইজিলি পেয়েছি। কিন্তু যেগুলো এই কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করাকালীন বুঝেছি, ওনারা যেহেতু ঘুরছেন, কিভাবে ঘুরছেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে সেখানে পৌঁছবেন, কি কি দেখবেন, এইগুলো সবই ওনারা ওনাদের মতন করে ডকুমেন্ট কিন্তু করেন। অর্থাৎ আমরা যে কাজটা করছি সেটা কিন্তু একদম প্রথম কাজ নয়। ওনারা মানে প্রচুর এরকম ভালো ভালো ট্রাভেল ব্লগার আছেন যারা এই কাজগুলো করে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে ধরুন এই যে এভিজি ক্রিয়েটিভ বা এসমেরিক এসকেপস, এদের নাম আমি বলছি, এই দুটি কোম্পানি অ্যাকচুয়ালি বিদেশি কোম্পানি। তো তাদের কাছে বাংলা বা হিন্দি এই ল্যাঙ্গুয়েজগুলো বোঝাটা সম্ভব নয়। তো যদিও বা তারা বুঝলেন, বিদেশি যে সমস্ত ধরুন ট্যুরিস্ট আমাদের দেশে আসছেন, তারা তো তাহলে ব্লগেই ওগুলো দেখে আর আসতে চাইবেন না। তো তাহলে কিছু একটা ইউনিক জিনিসের দরকার। তো সেখানে ওনাদের কথা হচ্ছে যে একজন ইন্ডিয়ান একরকমভাবে একটা হিস্টোরিক প্লেসকে দেখবে, কিন্তু একজন আর্টিস্ট সেই প্লেসটাকে সম্পূর্ণ অন্যভাবে দেখবে। ধরুন সাপোজ আমি বললাম দিল্লি, আমরা অনেকেই প্রায় দিল্লি গেছি, দিল্লির সমস্ত জায়গা ভিজিট করেছি। সেখানে আমি লালকেল্লাও বদলাতে পারবো না, হুমায়ুন টুম্বও বদলাতে পারবো না। আমি এখানে অ্যাড কি করতে পারি, ওর ভিতর যে অন্তর্নিহিত গল্পটা আছে, সেই গল্পটাকে, তাহলে গল্পও আছে, গল্প কন্ট্রোভার্সিও আছে, সেই কন্ট্রোভার্সির জায়গাটার সাথে আমি যদি গল্পটাকে মিলিয়ে একটা বাচ্চাদের গল্প বলার মতন, যে আমি খুব ইন্টারেস্টিং করে, যদি আমাদের যেমন বাচ্চারা বলে যে হিস্ট্রি খুব টাফ, কিন্তু হিস্ট্রিকে যদি গল্পের আকারে আমরা বলি তাহলে ওটাও কিন্তু খুব মুখরোচক ওদের কাছে হয়ে ওঠে। তো সেইটাই আমরা অ্যাকচুয়ালি করেছি, এবং সেটাকে ধরুন একটা আপনি যদি সাদা কালো বই পড়েন আপনার ভালো লাগবে না, কিন্তু সেটা যখনই রঙিন ফরম্যাটে চলে যাবে তখনই আপনার সেটা ভালো লাগবে। আমরা এর ফলে আরও একটা খুব ভালো দিক হয়েছে যে ধরুন একটা, এই যে আমাদের অনেকেই বলে যে এই ছবিটা কি মানে আমরা বুঝতে পারছি না, ওই গল্পগুলোর মধ্যে কিন্তু ছবিটার মধ্যেকার যে গল্প আছে সেইটাকেও আমরা দেখাচ্ছি বা সেটাকেও আমরা বলছি। ফলে মানুষের কাছে দুটো গ্রহণযোগ্যতা আমরা পাচ্ছি, যে আমাদের দেশকে তারা অন্য একটা মানে অন্য পার্সপেক্টিভে মানুষ দেখছে, প্লাস ছবি নিয়ে যে মানুষের ভীতি, যে আর্টিস্টরা কি ছবি আঁকছে আমরা তো বুঝতে পারছি না, সেইটাও কিন্তু মানুষের কাছে অনেকটাই কেটে যাচ্ছে। তো এইটাই আর্ক অফ শৈবালের মোটো, এবং আমরা সেইটার উপরেই কাজ করবার চেষ্টা করছি। আবারও স্যার এবার আপনার কাছেই আসি, এই যে পেন্টিংগুলো হয় ট্রাভেল লগে, কি কি ধরনের পেন্টিং দিয়ে তৈরি হয় বিষয়গুলো, কিভাবে জিনিসগুলো ফর্ম হয়, মানে একটা গল্প, সেই গল্পের প্যাটার্ন কিংবা একটা আর্ট, তার স্টোরি, সেটা তো আমরা বুঝলাম। তবে এই ছবিগুলো কি কি ধরনের ছবি হয় যেগুলো মানুষের কাছে পৌঁছায়, এবং বারবার যে বিষয়টা আসছে ঐতিহ্যকে ধরে রাখা, তো সেই বিষয়টা কিভাবে তৈরি হয় আপনার পেন্টিংয়ের মাধ্যমে?
ডিপেন্ড করে জায়গাটা ভিজিট করার পরে, কারণ ইন্ডিয়া তো আর্কিটেকচারালি খুবই স্ট্রং একটা দেশ। অত বড় একটা মনুমেন্টের সামনে আপনার গিয়ে বারবার মনে হবে যে আরেকবার যদি যাওয়া যেত ভালোই যেত, একটু ভোরবেলা দেখি, একটু সন্ধ্যেবেলা দেখি কেমন লাগে। তো আমি যেটা করার চেষ্টা করি, আমি ওখানকার এসেন্সটা, ওই গন্ধটা আমি ধরে আনার চেষ্টা করি এবং সেইটাকে আমি আমার কাজে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তার জন্য আমার যেভাবে মনে হয় আমি সেভাবে কাজ করি। কিছু কিন্তু সেভাবে প্ল্যান থাকে না। ভিজিট করে আসার পরে আমার যেভাবে মনে হয়, আমি হয়তো পেপারকে উঠিয়ে একটু 3D ধরন করে আমি ব্যবহার করি। ওয়াটার কালার করা থাকে, প্রতিটা লেয়ারেই আলাদা আলাদা ওয়াটার কালার করা থাকে, কিন্তু পুরোটা আপনি দেখলে বুঝতে পারবেন যে ওখানে অনেকগুলো লেয়ার আমি তৈরি করেছি পেপারে। এবার এগুলো তৈরি করতে প্রচুর টাইম টেকিং, মানে পুরো ব্যাপারটাই খুবই সময় সাপেক্ষ। কন্টেম্পোরারি যে কাজগুলো করতে হয় তার ক্ষেত্রে এটা ওয়াটার কালারগুলো তো জাস্ট ওখানকার বিভিন্ন জায়গা, ইন্টারেস্টিং জায়গা, যেটা ভালো লাগতে পারে, মানুষের অন্যরকম লাগতে পারে, একজন ট্যুরিস্টকে একটু লোভ দেখানো যেতে পারে, এরকম ভাবে আর কি ছবিগুলো খুঁজতে হয়। এই আর্ক অফ শৈবালের আগে আপনি যেটা বললেন যে আপনাদের আরও একটা জার্নি আর্টিস্ট আড্ডার, যেখানে আপনারা মেইনলি ডকুমেন্টেশন করতেন আর্টিস্টদের ওপর এবং তাদের পেইন্টিংয়ের ওপর। সেই বিষয়টাও একটা ইউনিক বিষয়, কারণ সত্যিই কিন্তু আমাদের, যেটা আপনি বললেন যে অনেকেই জানেন না আর্টিস্টদের নাম, অনেকেই চেনেন না, পেইন্টিং দেখেন ভালো লাগে, অনেকে কেনেন, সাজান, অনেক কিছুই করেন, কিন্তু সেটা কে এঁকেছে বা আমাদের এখানে যদি আমরা বলি যে 5টা বিখ্যাত সিঙ্গারের নাম সবাই জানে, কিন্তু 5টা বিখ্যাত আর্টিস্টের নাম কেউ জানে না। তো সেই বিষয়টা বন্ধ কেন হলো? দেখুন, অ্যাকচুয়াল বিষয়টা হয়েছে যে আমরা সেই সময় লকডাউন পিরিয়ডটা স্টার্ট করেছিলাম। তো সেই সময় আমাদের কাছে একটা টাইম অনেকটা আমরা পেয়েছি, যে টাইমে আমরা সেই সময় অনেকটা ডকুমেন্ট করেছি। তারপরে আমি ফিল করি যে তখন আমরা যদিও অনলাইন মাধ্যমে আমরা করতাম, তার পরবর্তীকালে আমরা সেটাকে অফলাইন ট্রান্সফার করি, মানে গিয়ে সেটা আমরা শ্যুট করে নিয়ে আসার চেষ্টা করি। তবে আমি এটা করতে গিয়ে বুঝেছি এটা কিন্তু একটা হিউজ কাজ, আর এটার মানে আর্টিস্ট আড্ডার কোনোদিনই কোনো ব্যবসায়িক মোটো ছিল না। তো যে কারণে মানে আমি যে এটা করে আমি কোনো ইনকাম করবো সেটা নয়। আর ডকুমেন্টেশন যদি আপনি বলেন, ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি হচ্ছে একটা পড়াশোনা। তো এখানে কিন্তু প্রচুর মানে আমি এরকম প্রচুর মানুষের কথা বলতে পারি যারা ধরুন কোনোভাবে কোনো সামনাসামনি না এসে ওনারা ডকুমেন্টেশন করছেন। যেমন উদয়দেব, ওনাদের কার্টুনের উপর একটা হিউজ ডকুমেন্টেশন আছে, যেগুলো আমি দেখেছি, আমি পড়েছি কিছুটা। তো ডকুমেন্টেশনটা না মানে যেহেতু প্রথমত এটা কোনো ব্যবসায়িক মোটো নয়, আর দ্বিতীয়ত হচ্ছে ডকুমেন্টেশনটা মানে ধরুন আমি করছি, এটা একটা কোনো ইউটিউবকে আমরা ওখানে শুধুমাত্র একটা স্টোরেজ মিডিয়াম হিসেবে ইউজ করছি। তো সেক্ষেত্রে আমার কোনোদিনই এটা মনে হয়নি যে আমার মানে কন্টেন্টের জন্য আমাকে এটা করতেই হবে। তো আমার এটা কোনোদিনই মানে এটা শুরু হয়েছিল কিন্তু এটা শেষ হয়নি, এটা অনগোয়িং একটা প্রজেক্ট। আজকে ধরুন আমি এত জায়গা ট্রাভেল ব্লগ বানানোর জন্য যাচ্ছি, তাছাড়াও ধরুন আমাদের আরও কিছু প্রফেশনাল কাজ আছে, সেগুলোর পরেও আমরা ধরুন একটা বিভিন্ন জায়গায় গিয়ে, আমি তো কলকাতার ওপর বা দিল্লির কিছু আর্টিস্টদের ওপর একটা ডকুমেন্টেশন করেছি, কিন্তু ধরুন আমি আজকে রাজস্থান গেলাম বা অন্য কোথাও গেলাম, সেখানে যদি কোনো আর্টিস্টের কাজ দেখে আমার মনে হয় যে এইটা ডকুমেন্টেশন করা উচিত, তাহলে আর্টিস্টটা সেই মুহূর্তেই লাইভ হয়ে যাবে। তো এইটার শুরু হয়েছিল কিন্তু কোনো শেষ হয়নি, কারণ যে একটা সারা জীবন হয়তো আমার পরেরও কোনো প্রজন্ম এই জায়গাতেই রাখবে, সেই প্রজন্ম হয়তো মানে সেই প্রজন্মের কাছে হয়তো এই নামগুলো একটা চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ আমি মানে আর্টিস্ট আড্ডার মতোই ছিল এটা, আমি বেশ কিছু আর্টিস্টের নাম বলতে চাই, যেরকম আনন্দময় ব্যানার্জি, মানে প্রিন্ট মেকিং হয়তো অনেক মানুষ জানেই না, সহজ পাঠ পড়েছেন হয়তো, কিন্তু তারা প্রিন্ট মেকিং কি সেটা জানেন না। তো সেক্ষেত্রে ধরুন অতীন বসাককে তারা চেনেন না, আনন্দময় ব্যানার্জিকে তারা চেনেন না, সিদ্ধার্থ ঘোষকে ওনারা চেনেন না, এনারা কিন্তু সবাই বড় বড় নাম আমাদের আর্ট ফিল্ডের। আবার আমি যদি পেন্টিং সেকশনে চলে যাই,
চন্দ্র ভট্টাচার্য যখন ভীষণ একটা মানে পপুলার নাম, ওনার কাছ থেকে প্রচুর জুনিয়রদের অনেক কিছু শেখার আছে, কিন্তু তাদের নাম কেউ জানেন না। আদিত্য বসাক, ওনার নাম সেভাবে কেউ জানে না। তাছাড়াও ধরুন গভর্নমেন্ট আর্ট কলেজের একটা সেকশন ছিল যেখানে ইন্ডিয়ান স্টাইল, যেটা আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান স্টাইল। অবনীন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান স্টাইল ওখানে যিনি টিচার ছিলেন শ্রী রতন আচার্য, উনি তো নিজেই একটা ইউনিভার্সিটি। এই মানুষগুলোকে কিন্তু ডকুমেন্ট করে রাখাটাই উচিত। ইভেন যদি পরবর্তী প্রজন্মকে আর্টিস্ট হওয়ার দিকে আমাদের এগিয়ে দিতে হয়, তাহলে কিন্তু তাদের এই সমস্ত মানুষের যে কাজ আর তারা যে সফল, এইটা কিন্তু মানে নতুন প্রজন্মের কাছে যাওয়া উচিত। যে ছবি আঁকা মানে কিন্তু শুধুই বিক্রি নয়, ওনারা ছবি আঁকার একটা অন্য ইতিহাস তৈরি করে দিয়ে গেছেন। সেই ইতিহাসগুলো ধরুন খানিকটা আমাদের দুজনের, মানে আমি স্যারের সাথে যে কনভারসেশনগুলো করেছি বা যেগুলো ব্যাক এন্ড শৈবাল যেগুলো ওখানে রিস্টোর করেছে, সেইগুলো যদি তারা পায়, অন্তত কিছুটা ছাপ তো তারা পাবে। তো সেই জন্যই আর্ট আর্টিস্ট একটা শুরু আছে। আমার মনে হয় আর্ট আর্টিস্ট একটা কোনোদিন শেষ নেই আর শেষ হবেও না। আচ্ছা, অনেকেই তো আজকের সময় আছেন যারা নিজেদের কাজগুলোকে কিংবা নিজেদের পেন্টিংগুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেরাই ডকুমেন্ট করার চেষ্টা করেন, সেটা ইনস্টাগ্রামের থ্রু হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক। তারা নিজেরা যে কাজগুলো করেন সেগুলো যাতে বাকিদের কাছে পৌঁছন, তারা সেই ব্যবস্থাটা করে। তো আপনার কি মনে হয় যে এই আজকের দিনে সোশ্যাল মিডিয়া সত্যি কি যে পরিচিতির কথাটা উনি বললেন, এই পরিচিতিটা সত্যিই এনে দিতে পারছে? এটা তো একটা বলা খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন, কিন্তু যাই হোক, এখন হ্যাঁ পরিচিত তো মানুষ হচ্ছে এভাবে। আমি তো আজকে বলতে পারি না যে না এভাবে পরিচিত হয় না। এবং আমার কোনোদিনই খুব একটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার আমার কিন্তু কোনোদিনই ইচ্ছে নেই। হয়তো আমি কাজগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, এই কোম্পানিজগুলোর সাথে কাজ করি, তাদের জন্যও দিতে হয়। বিদেশে আমি প্রচুর এক্সিবিশনস হয়, শোজ হয়, তার জন্য তারাও অনেক সময় ওই লিঙ্কস চায় যে তোমার কি সোশ্যাল মিডিয়া রয়েছে, সেগুলো দেখে। সেই কারণে আমাকে একটা অ্যাক্টিভ রাখতে হয়, এই পর্যন্তই। আর আমার সেভাবেও আমি এখানে একটু বলতে চাই যে যেহেতু আমি একজন স্কুল টিচার, আমি একটা স্কুলে আর্ট পড়াই, তো সেক্ষেত্রে আমি বুঝতে পেরেছি যে একদম বাচ্চা ধরুন যারা আছে, তাদের খুব মনে হয়, যারা ধরুন একটু ভালো ছবি আঁকছে, তাদের ধারণা যে আমরা একটু বড় হব, রিলস বানাবো, প্রচুর ছবি আঁকার ওপর রিলস বানাবো এবং সেখান থেকে আমরা খুব ফেমাস আর্টিস্ট তৈরি হব। কিন্তু সমস্যা হচ্ছে যেটা, ওরা তো ছোট, বা ধরুন এখন যারা নতুন আছে তাদের ক্ষেত্রেও সেমই জিনিস, যে এইগুলো কিন্তু এক একটা ট্রেন্ড, এক একটা যুগের অবসানের সাথে কিন্তু একটা ট্রেন্ডেরও অবসান হয়। যেরকম আজকে রিলটা যে চলছে, কালকে যে এই ভিডিও ফরম্যাট থেকে আমরা বেরিয়ে গিয়ে অন্য কোনো ফরম্যাটে ঢুকবো না, সেটার কিন্তু কোনো বলতে পারা যাচ্ছে না। কারণ আমরা জানি টিকটক খুব ফেমাস ছিল, টিকটক বন্ধ হয়ে গেল, তারপর ইনস্টাগ্রাম এলো, ইউটিউব এলো, এগুলো এলো। হয়তো আজকে ধরুন যারা সোশ্যাল মিডিয়ায় এইগুলোকে আমরাও ধরুন রাখছি, কিন্তু এইটার ব্যাকএন্ড একটা ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু ম্যানুয়ালি স্টোর হচ্ছে বিষয়গুলো। ফলে ইন কেস যদি, বা আমাদের হার্ড কপি ডকুমেন্টেশনও আছে, ফলে যদি এটা একটা টাইমে এই ট্রেন্ডের অবসান হয়, যদি কোনোভাবে সেটা চলে যায়, তাহলেও আমরা সেখান থেকে আমরা মানে এগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এইটাই শুধু, আর কোনো কিছুই আমার মনে হয় না যে মানে খারাপ। পরিচিতি পেলে পরিচিতিটা যে কোনোভাবে পেলেই হলো, কিন্তু যেটা আমার মনে হয় যে এই পরিচিতিটা পাওয়ার আগে মানে খুব সহজে ইনফ্লুয়েন্সার হয়ে গেলাম, বা ইনফ্লুয়েন্সার জিনিসটা অ্যাকচুয়ালি কি সেটা না বুঝে ইনফ্লুয়েন্সার হব, এটা ভালো, কিন্তু তার ব্যাকএন্ডেও একটা পড়াশোনা দরকার। যারা ক্রিয়েটিভ ইনফ্লুয়েন্সার আছে, প্রচুর ক্রিয়েটিভ ইনফ্লুয়েন্সার আছে যারা কিন্তু অ্যাকচুয়াল তাদের একটা ব্যাকগ্রাউন্ডে ভালো পড়াশোনা আছে। আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া থাকুক, তার সাথে পাশাপাশি পড়াশোনাটাও থাকুক। এই পরিচিতি পাওয়া বা পরিচিত হওয়ার মাঝে কিন্তু আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে অ্যাওয়ার্ড। প্রতিষ্ঠিত হতে গেলে মানে মানুষের এই ছোট্ট ছোট অ্যাওয়ার্ডগুলো কিন্তু বেশ সবার জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়। সেই জায়গা থেকে আপনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, আর তার
সাথে চারুকলা অ্যাওয়ার্ড, যেটা হয়তো পশ্চিমবঙ্গে সেরকম সবাই পান না, বা এটা পাওয়া অনেকেরই স্বপ্ন থাকে যারা এই ধরনের নানান কালচারের সাথে নানান আর্টের সাথে যুক্ত রয়েছে। সেই জায়গা থেকে ওই অ্যাওয়ার্ডটা পেয়ে আপনার মানে কতটা ভালো লেগেছে, এবং এত যে ধরনের এই পরিচিতিগুলো আপনি পাচ্ছেন সেটা আপনার জীবনে কতটা গুরুত্ব দিচ্ছে? আর এগুলো তো সবার ভালোই লাগে, মানে তবে প্রথম যখন চারুকলা পুরস্কার আমি পেয়েছিলাম আমি বিশ্বাস করে উঠতে পারিনি। হ্যাঁ, তখন আমি বোধহয় বছর 2 হয়েছে আমি কলেজ থেকে পাস আউট হয়েছি, মানে প্রিন্ট মেকিং আমার কমপ্লিট হয়েছে। তো আমি আশা করে উঠতে পারিনি। তো তারপরে যখন ফাইনালি গিয়ে দেখলাম হলে আমার ছবি ঝুলছে এবং সেখানে লেখা রয়েছে, প্রচণ্ড আনন্দ, মানে তো বলে বোঝানো খুবই ডিফিকাল্ট। আসল বিষয় হচ্ছে যে যেইটা মানে এই যে চারুকলা পুরস্কার যার হাত ধরে পশ্চিমবঙ্গে এসেছিল সেটা তো হচ্ছেন যোগেন চৌধুরী স্যার। এবার যোগেন স্যারকে মানে এটা আমি ওর অনুভূতিটা বুঝতে পারছি, কারণ আমরা যখন কলেজ লাইফে না মানে হয়তো যোগেন স্যার এসেছেন, তো সেক্ষেত্রে আমরা যেতাম দেখতে। তো সেক্ষেত্রে কি হয়, ওনার হাত থেকে বা ওনার আয়োজন করা একটা পুরস্কার, তো সেটা তো স্বাভাবিকভাবেই মানে পরবর্তীকালে যখন আমরা ওনার সাথে মানে অল্প একটু কথাও বলার সুযোগ পাই, আমরা এমনি দেখে বুঝতে পারি কি সমৃদ্ধ একজন মানুষ। ইভেন শুধু যে যোগেন স্যার তা নয়, আমি আর্ট আর্টিস্ট আড্ডার সুবাদে এখন নেই শ্রী সনৎ স্যার, সনৎ কর, তো ওনার ইন্টারভিউ আমি করেছিলাম। তো মানে এই মানুষগুলোকে না দেখলেই মনে হয় যে ওনারা হয়তো ভগবানের অংশ, মানে এতটাই ওনারা সমৃদ্ধ মানে ওনাদের কাজ থেকে, যে ওনাদের কাজ তো আমরা দেখছি একটা টিভি দেখার মতো, যে ওনাদের কাজে আমরা টিভির পেছনে ওনাদেরকে দেখছি, আর ওনাদের সামনে থেকে দেখার তার আয়োজন করা একটা পুরস্কারটা তো অদ্ভুত। শুধু চারুকলা পুরস্কার না, প্রফুল্ল ধনুকর আর্ট ফাউন্ডেশন, State Academy of Dance Drama, Music and Visuals Arts, the All India Fine Arts and Craft Society এবং আরও বহু আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হয়েছেন তিনি। তাছাড়াও তিনি বর্তমানে 4টি বিশ্ব রেকর্ডের আধিকারিক: লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস USA, ওরিয়েন্ট বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ভারত বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। আর চিত্রকলার মান বিশ্বের কাছে এইভাবে প্রদর্শিত করার পরেও কোথাও গিয়ে তার মনে হয় যে এই শিল্প হারিয়ে যাচ্ছে। তাই পরবর্তী প্রজন্মের জন্য কি বার্তা দিচ্ছেন তিনি? এই যে আপনার উনি যেটা বললেন যে আপনার জীবনে এটা সত্যি হয়তো একটা ইমোশনাল জায়গা, একটা নস্টালজিয়া, তো সেই জায়গা থেকে আপনি যেহেতু মানে আর্টকে আপনার জীবনের একটা অংশ হিসেবে তুলে ধরেছেন, তো সেই জায়গা থেকে আপনার কোনো ইন্সপিরেশন রয়েছেন বা এমন কোনো আর্টিস্ট রয়েছে যাকে আপনি প্রচণ্ডভাবে শ্রদ্ধা করেন এবং তার মানে বলা যাচ্ছে তিনি আপনার জীবনটা অনেকটা পাল্টেছেন? অজস্র নাম, কাকে বলবো না, এটা একটা বড় পয়েন্ট। আর আমার যতজনই গুরু ছিলেন তেনারা ছিলেন বলেই আজকে আমি এখানে। গভর্নমেন্ট আর্ট কলেজে আমি খুব করে বলতে চাই, গভর্নমেন্ট আর্ট কলেজে আমার বেশ কিছু টিচার ছিলেন, তারা না থাকলে হয়তো আমাকে এইভাবে আমি আর্টটাকে বুঝতেই পারতাম না। রামলাল স্যারের কথা বললাম, স্বপন স্যার ছিলেন, আর একজন আমার খুব প্রিয় এক ম্যাডাম ছিলেন, ওনার নাম হচ্ছে রূপালী। আমি লেদার সিরিজ করেছি, আমার ওয়েবসাইটে আপনি দেখতে পাবেন। এই লেদার সিরিজ করা মানে এই যে লেদারের ওপর ছবি আঁকা শিক্ষা, এইটা কিন্তু রূপাদি আমাকে শিখিয়েছিলেন প্রথম। তখন আমি মানে ক্লাস অফ হয়ে গেলে দিদিকে বলতাম আমি এটা তো শিখবো, তুই আয় না ক্লাসের পরে আয়, আমি তোকে দেখিয়ে দেবো। মানে উনি না হাতে ধরে সবটা মানে সেই সময় শিখিয়েছিলেন, তাই আজকে হয়তো এই কাজগুলো আমি করতে পারলাম, নাহলে মিডিয়ামটাই হয়তো সেভাবে শেখা হতো। এই হচ্ছে ব্যাপার। আর কতজনের নাম নেব আমি, রবীন্দ্র ভারতীর আমার সমস্ত প্রিন্ট মেকিংয়ের যত টিচার্স ছিলেন তারা প্রচণ্ডভাবে মানে সাপোর্ট করেছিলেন। আমার মা মারা গেল বোধহয় আমার সেকেন্ড সেম তখন, পলা ম্যাম মানে উনিও আর এক মা আমার আর কি, উনিও খুব কড়া হাতে আমাকে শাসন টাসন করে তোর এরকম রেজাল্ট আমরা ঠিক পছন্দ করছি না, সেই বকাবকি দিয়ে আমাকে আবার একটা স্টেবল জায়গায় নিয়ে আসে। তাছাড়া অন্যান্য যত টিচার ছিলেন আমার, পরাগ স্যার, জয়ন্ত স্যার, সুজয় দা, শ্রীকান্ত দা, কার ছেড়ে কার বলবো, হ্যাঁ, তো এনারা প্রচণ্ডভাবে সাপোর্ট দিয়েছিলেন যাতে আমি আজকে এই জায়গায়। আমরা আপনাদের এই
আর্ক অফ শৈবাল নিয়ে তো অনেক কিছু আলোচনা করলাম, তবে শেষ দুটো প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই দুটো জিজ্ঞেস করা উচিত। সেটা হচ্ছে যে এই আজকের সময় দাঁড়িয়ে এই যেহেতু আমরা ঐতিহ্য নিয়ে কিংবা একটা কালচার, একটা আর্টের কালচার, ছবি আঁকা, নিজের হাতের একটা সৃষ্টি বলা যেতে পারে, সেটাকে তুলে ধরার কথা বলছি, সেই জায়গা থেকে আজকের সময় দাঁড়িয়ে ইলাস্ট্রেশন বলুন কিংবা ডিজিটাল পেন্টিং, 3D আর্ট, বিভিন্ন ধরনের ফরম্যাট এসে গেছে যেখানে আমরা ডিজিটালি সব কিছু করে দিতে পারছি। সেখানে ওই হাতে আঁকা ছবির মর্যাদাটা কোথাও গিয়ে, অবশ্যই এটা মর্যাদাপূর্ণ একটা জিনিস, কিন্তু মানুষের কাছে তার সেই কারণ টাইম কনজিউমিং জিনিসটা যদি কেউ পারচেজ করতে যায় তাহলে সেই ক্ষেত্রে অনেকটা কস্টলি হবে, কারণ ওটা হাতে কারণ নিজের সৃষ্টি করা। তাই জন্য আস্তে আস্তে তার গুরুত্বটা কমে যাচ্ছে। সেই গুরুত্বটা মানুষের কাছে বাঁচিয়ে রাখার জন্য কি করা উচিত বলে আপনার মনে হয়? আমার মনে হয় আমাদের এখানকার, মানে আমিও যেমন ছোট থেকে যখন বড় হয়েছিলাম তখন আমাদের না সেভাবে ছবি দেখার কোনো অভ্যাস ছিল না, কিন্তু আমার মনে হয় স্কুল থেকে এই দেখার অভ্যেসটা করানো উচিত। এবং বড় বড় যে এই যে যোগেন স্যার বা যারাই রয়েছেন, আমরা কলেজ লাইফের পরে আমি যখন দিল্লি গেলাম, দিল্লি মিউজিয়ামে ভিজিট করছি, যোগেন স্যারের ছবি সেখানে ওরা সংরক্ষণ করে রেখেছে। তো এই যে আমি অনেক বয়সে গিয়ে সেগুলো অনুভব করছি, কিন্তু এইগুলো যদি কোনো বাচ্চা অনেক ছোট থেকে করে, আমার মনে হয় তার ভাবনা চিন্তা অনেক বিকশিত হবে বলে আমার মনে হয়, এটা হওয়া উচিত। এছাড়াও প্রচুর বিদেশি ম্যাগাজিনসেও আমরা দেখি, ইভেন আমাদের এই যে ট্রাভেল লগস যেগুলো নিয়ে এত কথা হচ্ছিল, সেগুলোর রিভিউজও অনেক জায়গায় বেরায়। বেলজিয়ামের একটা, আমি নাম করছি না, কিন্তু একটা ম্যাগাজিন, সেটা শুধুমাত্র আর্টিস্টদের জার্নি নিয়ে পুরোটা। তো সেক্ষেত্রে যে মানে সেখানে যেরকমভাবে এগুলো দেখানো হয়, এখানে কিন্তু সেই ঘরানাটা একটু কম। তো আমার মনে হয় যে এইটা নিয়ে যদি বিভিন্নভাবে অ্যাপ্রোচ স্টার্ট করা যায়, যে একটা বাচ্চাদের ধরুন প্রচুর অনেক জায়গা থেকে শুরু করেছে, যদিও যেমন টাইমস অফ ইন্ডিয়াতে বেশ কিছু আমি দেখলাম যে নতুন নতুন জোন তৈরি করছে। এরম যদি আমাদের মানে চারপাশে যদি বাচ্চাদের হাতে ছোট থেকে, আমরা যেরকম ছোটবেলায় চাঁদ মামা শুকতারা পড়েছি, ওখানেও কিন্তু আমরা ওইখান থেকে কিন্তু ইলাস্ট্রেশনটার শুরু। আজকে আমরা হয়তো অনেকেই উদয়দেবকে চিনি না, কিন্তু উনি তো কার্টুনের, মানে দেবাশিস দেব, উদয় দেব, এনারা কিন্তু রেবতী ভূষণ, এনারা মানে পুরো কার্টুনের ঘরানা চেঞ্জ করে দিয়েছে। কিন্তু এখন সবাই কার্টুন বলতে অ্যানিমি কেন, কিন্তু আমাদের দেশীয় কার্টুনও তো প্রচুর কিছু রয়েছে এবং খুব ইন্টেলেকচুয়াল, প্রচন্ড কন্টেম্পোরারি লেভেলের অনেক চিন্তা ভাবনা রয়েছে। পলিটিক্যাল কার্টুন কি, আমাদের সামাজিক কার্টুন কি, এগুলো একটা বাচ্চার কাছে কিন্তু আমার মনে হয় সেভাবে পৌঁছায় না, আর পৌঁছায়ও না। সেটা আমার মনে হয় যে বিভিন্নভাবে সেটা গার্জিয়ানরা নিজেরা উদ্যোগ নিয়ে করতে পারে। আমরা যদি ধরুন সব কিছু সেলিব্রেট করতে পারি, ওয়ার্ল্ড আর্ট ডেটা আমরা সেলিব্রেট করতে পারি না কেন? তো এই ছোট ছোট খুবই হয়তো মিনিমাম জিনিস, সেইগুলোর মাধ্যমে আমাদের তো প্রথম শিক্ষাগুরু আমাদের বাবা মায়েরা, তো আমার মনে হয় যে তাদের একটু উদ্যোগী হওয়া উচিত, যে তারা আস্তে আস্তে বাচ্চাদের হাতে এগুলো তুলে দিই। তো আমাদের যদি পরবর্তী প্রজন্মের হাতে একটু ফোনটা সরে গিয়ে যদি একটু এই ধরনের বইগুলো উঠে আসে, তারা মানে একটু ধরুন, তাতে যেমন আমাদের সাহিত্যটাও সমৃদ্ধ হবে, ছবি আঁকাটাও সমৃদ্ধ হবে। অবশ্যই তাই। এবং যেহেতু বললাম যে দুটো প্রশ্ন, তো শেষ যেটা দিয়ে আমরা করব সেটা হচ্ছে এই যে পরবর্তী প্রজন্মের কথা বললেন, সেই পরবর্তী প্রজন্মের কাছে এই আঁকাটা, যেটাকে উনি একটু মানে একদম শুরুতে উনি বলেছিলেন যে বাবা মারা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই বলেন, কিন্তু বাচ্চা বড় হয়ে আর্টিস্ট হবে এটা কোনো বাবা মাই ভাবেন না। কেউ হলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কারোর বাবা মাই শুরু থেকে চান না যে আমার বাচ্চা আর্টিস্ট হোক। তো এই চাওয়াটা বা বাচ্চার এই ভাবনাটা কিভাবে আসা সম্ভব, কিভাবে মানে মানুষের ন্যাক আসতে পারে এই বিষয়টা নিয়ে, সেটা যদি একটু বলেন। ছোট থেকে যদি ভালো ভালো জিনিস দেখে, আমাদের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমরা সেটাকে মানে সেটা সম্পর্কে অবগত নয় বলে হয়তো আমরা সেই জিনিসগুলোকে ইগনোর করে চলে যাচ্ছি। যদি আমরা আরেকটু ব্যাপারগুলোকে সেন্সিটিভ ভাবে দেখি, তাহলেই কিন্তু এটা ইজিলি ইয়ে করা যেতে পারে, মানে সেই সম্পর্কে তাদের সেই জায়গাটা তৈরি হতে পারে বলে আমার মনে হয়।
থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। আমরা অনেক কিছু জানলাম এই আর্ক অফ শৈবালের ব্যাপারে, এবং তাছাড়াও এই আঁকার জগৎ, সেটা যে একটা ছোট জগৎ না, এটা একটা বিশাল বড় দুনিয়া, আর সেটাকে আমরা নানানভাবে এক্সপ্লোর করতে পারি, সেই সম্বন্ধে আমরা একটু অনেক কিছুই জানলাম। তার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেকটা ধন্যবাদ। নিজের চিত্রকলার পাশাপাশি তিনি চান যাতে ভারতের এই ধরনের আরও ট্যালেন্ট জেগে উঠুক, তারাও যেন প্রতিষ্ঠিত হয়, কারণ ভারতের চিত্রশিল্পীরা কোথাও যেন হারিয়ে যাচ্ছেন। তাদের পরিচয় মানুষের কাছে আজও ঝাপসা। তাই মা বাবা শিক্ষকদেরও ছোট থেকে তাদের সন্তানের শুধু চিত্রকলার সাথে না, চিত্রশিল্পীদের বিষয় জানানো উচিত, ছবির প্রদর্শনী দেখানো উচিত। তবেই এইসব চিত্রশিল্পীরা তাদের যোগ্য সম্মান পাবেন। আর তবেই আর্ক অফ শৈবালের সফর প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই আরও অনেক গল্প জানতে নজর রাখবেন জিও বাংলায়।